জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, স্মৃতিস্তম্ভে সর্বস্তরে শ্রদ্ধা, হত্যার বিষয় নিশ্চিতের ঘোষণা, আইনি পথে শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। আবু সাইদ ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা। জুলাই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, উনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এনসিপি নেতাদের, জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র। যদি করে তাহলে অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রিটিশ দম্ভ চূর্ণ করে আকাশে নীল সাদার উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, জোড়া অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে লিওনেল মেসি। সরকারকে বিব্রত করতে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী, খোলা পানিতে মাছ শিকার করতে না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, সড়কে জনভোগান্তি বরদাস্ত নয়। বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা, ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চান ক্ষতিগ্রস্তরা, বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। পানি গন্ধ, ঘোলা পানি খাইলে গোলা পানি অসুখ হয়ে যায়। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। বিশুদ্ধ পানির তীব্র সংকট, রাজধানীর পূর্ব রামপুরায় ময়লা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় ক্ষোভ, সমাধানের আশ্বাস। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলা, নিহত বেড়ে 35, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। শুরুতেই জুলাই শহীদ দিবসের খবর। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। রংপুরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। দুই 2024-16 জুলাই দেশ জুড়ে চলছিল কর্তৃত্ববাদী শাসকের নির্যাতন, প্রতিবাদী ছাত্র জনতার রক্তে রঞ্জিত হচ্ছিল রাজপথ। কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, রাজপথেই প্রাণ ঝরে টকবগের তরুণ আবু সাইদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনের। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা ভালোবাসায়, জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। জুলাই চেতনা হবে এই আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ 1400 আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই
অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি স্মরণ করে আলোচনা করেন বক্তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে রংপুরের পীরগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া মোনাজাতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে কথা বলেন নেতারা। জুলাই শহীদ দিবসের খবর জানাতে রংপুরের পীরগঞ্জে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, চিফ হুইপ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ এনসিপির যারা নেতা রয়েছেন শীর্ষস্থানীয়, তারা কিন্তু এখানে এসেছেন এবং তার আগে তারা কিন্তু আবু সাঈদের যে কবর, সেই কবর কিন্তু তারা জিয়ারত করেছেন। এবং আমরা যেটি দেখেছি আজকের যে জুলাই শহীদ দিবস, এই জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই কিন্তু রংপুরে বিভিন্ন আয়োজন চলছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর জেলা প্রশাসনের আয়োজন এবং একই সাথে যদি বলি যে শহীদ আবু সাঈদের যে গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরের জাফরপাড়া গ্রাম, সেই গ্রামেও কিন্তু যারা নেতৃত্ব রংপুরে আসছেন তারা কিন্তু এখানে আসছেন আবু সাঈদের যে কবর, সেই কবর জিয়ারত করছেন। এবং আমরা দেখছি যে এনসিপির যারা নেতৃত্ব, অর্থাৎ এনসিপির কিন্তু শীর্ষস্থানীয় যারা নেতা, তারা কিন্তু এসেছেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একটু আগে আবু সাঈদের যে কবর, সেই কবর জিয়ারত করেছেন। এবং কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেছেন যে আবু সাঈদ কিন্তু ফ্যাসিবাদী বিরোধীর যে সূচনা, সেই সূচনা কিন্তু আবু সাঈদ তার আত্মদানের মধ্য দিয়ে করে গেছেন এবং বাংলাদেশের যে ফ্যাসিবাদের পতন, সেই পতন হয়েছে একমাত্র আবু সাঈদের আত্মহুতির মধ্য দিয়ে। এবং তিনি যেটি বলছেন যে আবু সাঈদ যে কারণে আত্মা দান করে গেছেন, যে কারণে তার জীবন দান করে গেছেন, সেই চেতনা আসলে রক্ষা করার জন্যই কিন্তু তারা আসলে বদ্ধপরিকর। এবং এনসিপি আসলে জুলাই সনদ সহ জুলাইয়ের যে চেতনা ধারণ, সেই ধারণের ব্যাপারে তারা কিন্তু বদ্ধপরিকর। তারা বলছেন সরকার এই যে এবারের যে গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও এখন পর্যন্ত সরকার আসলে গণভোটের রায় বাস্তবায়ন করেনি, সেই কারণে তারা কিন্তু সেই দাবিও জানিয়েছেন। এবং আজকে কিন্তু এনসিপির সন্ধ্যায় কিন্তু একটি জনসমাবেশ রয়েছে এবং এরপরেই কিন্তু বেলা 3টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, তিনিও কিন্তু আবু সাঈদের যে সমাধিস্থল, সেখানে আসার কিন্তু কথা রয়েছে। তো সব মিলে যদি বলি, এখন পর্যন্ত আবু সাঈদের যে সমাধিস্থল, সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের কিন্তু ভরে গেছে। তো সব মিলে এই ছিল রংপুরের পীরগঞ্জের বাবনপুর থেকে আমার কাছে সব শেষ। ঠিক আছে ভাই, সরাসরি যুক্ত ছিলাম রংপুরের পীরগঞ্জে। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে কথা বলেন তিনি। দেশে ফিরিয়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান মন্ত্রী। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই।
জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা মানবে না জামাত। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনায় কথা বলেন তিনি। বলেন, ভারতের সঙ্গে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায় জামাত। আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানোর সকল শহীদদের স্মরণ করল বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই শহীদ দিবসের আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বক্তারা দাবি জানান সকল হত্যাকাণ্ডের বিচারের। তারা সাহসিকতার সাথে তাদের জীবন উৎসর্গ করে আমাদের এই বিপ্লবটাকে সফলতার ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল এবং আজকে আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। শহীদ হয়ে যারা চলে গেল আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল, কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি, যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র। এ সময় জামায়াত আমির সীমান্তে ভারতীয় আধিপত্যের নিন্দা জানান। বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে আর চলবে না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন, এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই। এদিন সকালে রায়েরবাজার গোরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে কথা জানান তিনি। বলেন, নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনে ইশতেহারে দেয়া প্রতিটি প্রস্তাবনা মন্ত্রণালয় ধরে ধরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাজ্য চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। একটা মধুর এবং ভালো সম্পর্ক। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো। আমরা চাই নির্বাচন ইশতেহারে যে প্রস্তাবনাগুলো ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো ছিল, তার প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে, সেক্টর ধরে ধরে আমরা বাস্তবায়ন করব। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয় ২৪শে জুলাই। এদিন সারা দেশে ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ছাত্রলীগ। পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ নিহত হন ৬ জন, আহত হন বেশ কয়েকশো জন। ছাত্রনেতারা বলছেন, ১৬ তারিখ আন্দোলনের বাঁক বদলের দিন। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। উত্তাল জুলাইয়ের ১৬ তারিখের দিনলিপি তুলে ধরছেন নাজমুস সালেহী। কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ১৪ জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম, তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করুন যায়। যেই স্লোগান
তৈরি করো, ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরে আক্রমণ করা হয়েছে। সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। 16 তারিখ সকাল থেকে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ প্রতিরোধ। এদিন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকায় আবারও হামলা করে ছাত্রলীগ। এই দিনেই নিহত হয় 6 জন। সে সময়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা বলছেন, আবু সাইদ ওয়াসিমের মৃত্যু যেন নতুন গতি আনে আন্দোলনের। আবু সাইদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে 2 হাত প্রসারিত করে গুলির সামনে এইভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল। 16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়। হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। 2025 সাল থেকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন 16 জুলাই আবু সাইদ নিহতের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন, মূলত ওই দিন থেকেই ফ্যাসিবাদ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে নামে রাজপথে। শুরু হয় অভ্যুত্থানের অভিযাত্রা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বড় পর্দায় খেলা দেখে ফিরছিলেন বাসায়, উত্তরায় বাস চাপায় নিহত 2 সাংবাদিক। পাবনায় নাতনির লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসে থাকা নানা নানি সহ 3 জনের মৃত্যু। সরকারকে বিব্রত করতে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় এই সংকট বেড়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক আটকে জনভোগান্তি বরদাস্ত করবে না সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা সড়ক আটকে বিক্ষোভ করায় বাড়ে জনভোগান্তি। এ অবস্থায় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেয়, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেন, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবং ভারত থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেফতার 3 আসামিকে দেশে ফেরানোর ইস্যুতে যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউ এর সাথে করা হয়েছে। তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো বলা হয়েছিল পাঠাতে, আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিল, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। ডিএনএ টেস্টে প্রমাণিত হলে জুলাই শহীদদের সংখ্যা বাড়বে এবং ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃক্ষরোপণে সাজায় দেশ সবার আগে বাংলাদেশ প্রতিবাদে সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে 2 মাসব্যাপী এই অভিযান উদ্বোধন করেন তিনি। কর্মসূচি চলবে সেপ্টেম্বর শেষ সপ্তাহ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এগারো লক্ষ 35-36 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। এখানে অক্সিজেন জেনারেট হয়, এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। তো এই জন্য এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা পালন করে থাকি। এবার ফিফা বিশ্বকাপের খবর। ব্রিটিশ দম্ভ চূর্ণ করে আকাশের সাদার উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির জোড়া অ্যাসিস্ট ও এনজো লাউতারোর চোখ ধাঁধানো গোলে অবিশ্বাস্য কামব্যাক আলবিসেলেস্তেদের। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় স্ক্যালোনির দল। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই ভেন্যু, একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে 8 মিনিটের ব্যবধানে 2 গোল আর্জেন্টিনার। 3 লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কখনোই সেমিফাইনালে না হারের রেকর্ড নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে আটলান্টায় ম্যাচের শুরুতেই উত্তাপ। 3 মিনিটের মধ্যেই জোড়া ফাউল করে আর্জেন্টিনা। তবে রেফারি সদয় আলবিসেলেস্তে খেলোয়াড়দের প্রতি। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই। একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে 19 ফাউলের 12টি করে আর্জেন্টিনা, অন্যদিকে 7টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। 1966 বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। 55 মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় 3 লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। 69 মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গনজালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। 76 মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন 3 লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় 85 মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাকঅ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেখান থেকেই বল নিয়ে দারুণ এক ক্রস দেন লিওনেল মেসি। জায়গা মতো ছিলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। লিড নেয় আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়ে আটলান্টা স্টেডিয়াম।
ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড, ফলে 2-1 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে শেষ বলে কিছু নেই। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই 60 বছর পর তাদের বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্নটা আর পূরণ হলো না। আর যে মাঠে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল, সেই ভেন্যুতেই তারা জয় তুলে নিয়ে পা রাখলো আরও একটা বিশ্বকাপের ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে আলবিসেলেস্তেরা। আর সেই মঞ্চে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের রিপোর্ট। 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিসিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠায় উল্লাসে মাতেন বাংলাদেশি সমর্থকরাও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করেন তারা। মেসির হাতে আরও এক শিরোপা দেখার অপেক্ষায় আর্জেন্টিনা ভক্তরা। এ যেন রূপকথার এক রাজ্য, আবার যেন কোনো থ্রিলার সিনেমার শেষ দৃশ্য। এভাবেও কি লেখা যায় জয়ের মহাকাব্য? তলানি থেকে উঠে দেশের কোটি আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসিয়ে আরও একটি অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে হার শব্দটাই অপরিচিত আলবিসেলেস্তেদের। চলতি আসরেও নেই পরাজয়, সেই বিশ্বাসেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন সমর্থকেরা। কিন্তু 55 মিনিটে প্রতিপক্ষের গোলে মুহূর্তেই উৎসবের রং মুছে যায়, উচ্ছ্বাস রূপ নেয় নিস্তব্ধতায়। তখন মনে মনে ছাইড়ে দিছিলাম আর কি, যে ফেসবুকে ঢুকবো না, বাসায় যা চুপচাপ থাকবো আর কি, আশা ছেড়ে দিছিলাম। ইংল্যান্ড যখন একটা গোল দেয় তখন আমি একদম অলমোস্ট ভেঙে চুরে শেষ হয়ে গেছি ভিতর থেকে। তো
তারপরও বিশ্বাস ছিল যে আমরা জিতবো, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিব। পুরা হতাশ হয়ে গেছিলাম আমরা, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতবো এবং জিতেছি। হার্টবিট অফ হয়ে গেছিল এক পর্যায়ে, তারপর যখন আমরা গোলটা দিছি তখন একটু শান্ত হয়েছি। তবে আর্জেন্টিনা তো জানে কিভাবে ফিরতে হয়। তাদের তো আছে মেসি, মার্টিনেজরা, যারা অসম্ভবকেও সম্ভব করার গল্প লিখতে জানেন। কেপারদের ম্যাচের কথা মনে পড়ে গেছে যে ওই সেভগুলো ইজি গোলগুলা সেভ দিতেছিল। মানে গোল কি আজকেও জান প্রাণ দিয়ে ইংল্যান্ডের যে গোল কি এত ভালো খেলা দেখি নাই। আমরা তো ফ্যান, আমরা তো ইমোশনাল হয়ে গেছিলাম একটা গোল খাওয়ার পরে। ভাবছিলাম ইংল্যান্ড অনেক স্ট্রং টিম, আর গোল দেওয়া হবে না, বাট ওরা নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখছে আর কি, ওরা পারছে। সেই ভরসার মান রাখলো দলটি। 85 মিনিটে এনজোর চোখ ধাঁধানো গোলে বাদ ভাঙা উল্লাসে সমর্থকেরা। এরপর যোগ করা সময়ে লাউতারোর গোলে রঙিন হয়ে উঠে রাত। ওদের মেবি এটা একটা প্ল্যান করে আসে যে ফার্স্টে একটা গোল দিবে, এরপর হচ্ছে ডিফেন্স করবে, তখন আরো বাকি গোলগুলো দিয়ে দিবে। 1000% শিওর ছিলাম যে আমরা জিতবো। ওয়ার্ল্ড কাপের যে একটা সারা আকর্ষণ, এটা আজকে মেসি দেখাই দিচ্ছে। শিরোপার খোঁজে এবার প্রতিপক্ষ স্পেন। এমন জয়ের পর আর ভয় নেই তাদের। স্প্যানিশ সমর্থকরাও প্রস্তুত দারুণ লড়াই উপহার দিতে। আর্জেন্টিনা খেলা ভালো, ওনারা যে বিগত 2 ম্যাচ দেখলাম ভালো কামব্যাক করছে, ওনাদের জন্য আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আর্জেন্টিনা যে ম্যাচ বাইর করে আনছে, এরপরে ফাইনালে আর কারো কোনো টাইম নাই। এই রাত মনে করিয়ে দেয় আর্জেন্টিনা যতক্ষণ থাকে মাঠে ততক্ষণ গল্পের শেষ বাকি থাকে। এবার শেষ অধ্যায়ের অপেক্ষায় আকাশে নীল সমর্থকেরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় বড় পর্দায় আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় মারা গেছেন 2 সাংবাদিক। ভোরে জসিমউদ্দিন ও রাজলক্ষ্মী মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে পরিবারের সদস্যদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। বিচারের দাবি তাদের। বুধবার রাতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ দেখে বাড়ি ফিরছিলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন সহকর্মী সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উত্তরা জসিমউদ্দিন ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। পোস্টমর্টম করবে, এখানে লাশ অনেক ঝামেলা, আবার কাটা ছিঁড়া, এই জন্য আমরা বলছি মামলা টামলা আমাকে দরকার নেই, আমরা মামলা টামলা দিয়ে কি মানুষই গেছি, আর মামলা দিয়ে আমরা কি করবো? অ্যাক্সিডেন্টাল ডেথ, আমরা তো এটা বলতেছি না যে তাকে কেউ মার্ডার করছে। সেক্ষেত্রে তারা বলছে সুর হাসপাতাল রিপোর্ট করে তারা আসলে লাশ নিয়ে যেতে চায়, আর এটার জন্য উত্তরা পশ্চিম থানায় একটা মামলার প্রক্রিয়া দিন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সহকর্মীরাও। সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান তারা। সড়কের যে আইন আছে, আইনের কিন্তু বাস্তবায়ন নাই। যখনই কোনো ড্রাইভার বা কোনো হেল্পার মাদকাসক্ত থাকবে, সেক্ষেত্রে সড়কের এই প্রাণ ঝরানো কোনো অবস্থাতেই থামানো যাবে না। এবং একটা অভিজাত আবাসিক এলাকা, তার মধ্যে থেকে গাড়িগুলো যায়, সেখানে কোনো কন্ট্রোলিং নাই। এদিকে ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা মোটরসাইকেল চলে যাচ্ছিলেন, অজ্ঞাতনামা বাস বা ট্রাক হবে, রাতে তো 3টা সাড়ে 3টার দিকে, তো হয়তো বা মনে হয় চাপা দিছে, পরে ঘটনাস্থলে আহত হয়েছে। পরে পাবলিক ছিল ওখানে, তারা হাসপাতালে নিয়ে আসছিল মা ও শিশুতে। পরে ওখান থেকে অবস্থা ভালো না বিধায় তাদেরকে কুর্মিটোলাতে স্থানান্তর করা হয়। দেন এইখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল ও সাকিবুলের মরদেহ গ্রামের বাড়ি ভোলা ও গোপালগঞ্জে নেওয়া হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাবনায় নাতনির লাশ নিয়ে ফেরা হলো না নানা নানির। বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল 3 জনের, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেয়া খাতুন নামে নাতনির লাশ নিয়ে পাবনার সাথিয়ায় বাড়িতে ফিরছিলেন নানা সলিম প্রামাণিক ও তার স্ত্রী বুলু খাতুন সহ পরিবারের সদস্যরা। পথে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নানি বুলু খাতুন ও চালক নিহত হন। আহত হন আরও 4 জন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নানা সলিম প্রামাণিক। চট্টগ্রামে লবণ কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলছেন, দগ্ধদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় অবস্থা আশঙ্কাজনক। ফেরদৌস লিপির রিপোর্ট।
দুপুরের সময় আরো থাকছে। আইএমএফ এর নতুন ঋণ পূরণের সঙ্গে সাংঘর্ষিক হবে না। গভর্নরের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক, আলোচনায় সরকারের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে ৪৩,০০০ কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। আর কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। ১ বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। চারকানি জমিতে ৮ লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন ৩ ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? ৮-৯ লাখ টাকা খরচ করছি মাটি থেকে, এখন সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। খাতকালা শেষ হয়ে গেছে, পানি বন্যা শেষ হয়ে গেছে। 10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি হয়ে ধান, চাউল, শাক সবজি, মাছ কাজ ভেঙে গিয়ে আর 8-10 হাজার দিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের ৪৩,০০০-এর বেশি কৃষক এবং ৪,২১১ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানির সংকট। ময়লা দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার পানি নামতে দেরি হওয়ায় দূষিত হচ্ছে পানি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বছরের পর বছর মিলছে না সমাধান। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস ওয়াসা এবং সিটি কর্পোরেশনের। মাধবী তন্নির প্রতিবেদন। রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ পাড়ি গলি। এখানকার বাসিন্দাদের সকাল শুরু হয় বিশুদ্ধ পানির খোঁজে। কেউ হাতে বোতল, কেউ বা বালতি ড্রাম নিয়ে ছড়ছেন পাম্পে। গৃহস্থালী থেকে রান্না সব কাজেই একমাত্র ভরসা এই পাম্প। স্থানীয়দের অভিযোগ, ওয়াসার যে পানি লাইনে আসে তা দুর্গন্ধযুক্ত। ময়লা সেই পানি ব্যবহারে অনেকেই ভুগছেন স্বাস্থ্য সমস্যায়। এলাকার ভিতরে মনে করেন ময়লা পানি আসে, পানি গন্ধ, ঘোলা পানি খাইলে বোলা পানি রসুক হয়ে যায়, গাতে জানি কি উইডা যায়। সংকটের জন্য দায়ী করা হচ্ছে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন, ড্রেনের নোংরা পানি মিশে যাচ্ছে খাবার পানিতে। অল্প বৃষ্টিতে পানি হয়ে যায়, কারণ রাস্তা ভালো না, ভিতরের লাইন ভালো না, অল্প কিছুতে ময়লা হইলে লাইনটা ডুবে যায়। আমাদের এই রাস্তাটা, ড্রেনের কাজটা, সোরেজ লাইনের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান না হওয়ার কারণে আমাদের এই পানি জমে যায় বৃষ্টি হলে। নিয়মিত পানির বিল ও ট্যাক্স পরিশোধ করেও মিলছে না নাগরিক সেবা। বাসিন্দাদের দাবি, সমস্যার কথা জানানো হলেও এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার উপর। সুয়ারেজটা তো আমার ক্লিয়ার থাকতে হবে, এটা আমার মেইন সমস্যা, যে পানিগুলো সরানোর ব্যবস্থা। আমি ওয়াসার কাছে যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনের গাফিলতিতে পানি সরবরাহের সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। যদি কোনো কারণে ড্রেনের পানিগুলো ওয়াসা ঢুকে, তাহলে ধরে নিতে হবে ওয়াসার যে পানি দিয়ে পাইপ দিয়ে পানি যাচ্ছে, সে পাইপটা ফেটে গেছে, সেটা তো ওয়াসাকে করতে হবে। আর দ্বিতীয়ত, যদি আমার সিটি কর্পোরেশনের
কোনো কাজের জন্য ওয়াসার পানির কোনো বিঘ্ন ঘটে সেটা আমরা দেখব। সুয়ারেজ লাইনে অবৈধ সংযোগের কারণে পানিতে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা বলছে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ যে কানেকশন, আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, বাজে পাইপ নানির সাথে কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা এই কারণে পানি এটা অবস্থা। আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো আমরা। দিনের পর দিন ধরে চলা এই অসহনীয় যন্ত্রণার সমাধান চান এলাকাবাসী। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নতুন ঋণ নেয়ার আগেই ঋণ প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাংকের মুখপাত্র। সকালে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির প্রতিনিধি দল। এরপর মুখপাত্র সাংবাদিকদের জানান, নতুন ঋণ পেতে সম্ভাব্যতা যাচাইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ শেষ হয়েছে। দুই পক্ষের আলোচনার প্রেক্ষিতে ঋণ কর্মসূচি এগিয়ে নেওয়া হবে। আগের পরিকল্পনা থেকে বেরিয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারকে আলোচনায় প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এই মুহূর্তে IMF এর সাথে বাংলাদেশ সরকারের কোনো প্রোগ্রাম নেই। এখন নতুন নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় IMF এর সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছেন। এখানে যেহেতু যে কোনো সিদ্ধান্তই উভয় পক্ষ আলোচনার মাধ্যমেই গ্রহণ করা হয়, অতএব সেখানে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হবে না বলে আমরা মনে করি। ঢাকার ধামরাইয়ে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী রথ উৎসব আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই মুহূর্তে ধামরাই বাজারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ধামরাই বাজারে যশোর মাধব মন্দিরের ঠিক সামনে যে রথটি রয়েছে সেই রথের সামনে। মূলত আপনারা জানেন যে আষাঢ়ের দ্বিতীয় তিথিতে, শুক্লাপক্ষের যে দ্বিতীয় তিথি রয়েছে সেই তিথিতে 31শে আষাঢ় আজকে ক্ষেত্রে কিন্তু রথ উৎসবের শুরু হচ্ছে এবং সনাতন ধর্মাবলম্বীদের মতে মূলত এই ধামরাইয়ের রথ যে যাত্রা সেটি মূলত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর এবং বাংলাদেশের সর্ববৃহৎ রথ বলে আমরা জানতে পেরেছি। মূলত আজকে বিকেল 5টা থেকে এই রথ উৎসবের শুরু হওয়ার কথা রয়েছে। একই সাথে জাতীয় সংসদের যে চিফ হুইপ রয়েছে নুরুল ইসলাম মনি এই রথের উৎসবের উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকেল হওয়ার আগেই কিন্তু পুণ্যার্থীরা অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তাদের যোগ্য লাভের আশায়, মঙ্গল লাভের আশায়, প্রার্থনায় কিন্তু রথ আশেপাশে ভিড় করছে। জানেন যে বিকেলে এই রথটি উচ্চতা প্রায় রয়েছে 3.5 তলা সমকক্ষ। অর্থাৎ এই রথটি যখন টানা হবে তখন রশি ধরে টানার সাথে সাথে কিন্তু পান, চিনি এবং বিভিন্ন ফল সামগ্রী নিক্ষেপের মধ্য দিয়ে পুণ্য লাভের আশায় কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রথের সামনে কলা, বাতাসা এবং বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যে দোকান বসেছে সেখান থেকে তারা ক্রয় করছেন এবং পুণ্য লাভের আশায় কিন্তু তারা এইটি নিক্ষেপ করবেন বলে জানতে পেরেছি। মূলত এই রথটি আজকে টানা হবে এবং এই রথটি টেনে নিয়ে যাওয়া হবে যশোর মাধব মন্দিরের ঠিক সামনে থেকে রথখোলা পর্যন্ত, যেখান থেকে এখানে দূরত্ব প্রায় 1/2 কিলোমিটার। সেই 1/2 কিলোমিটার দূরে মাসির বাড়িতে রথ গিয়ে উপস্থিত হবেন এবং এরপর 7 দিন পরে কিন্তু রথের উল্টো যাত্রা শুরু হবে। সেই উল্টো যাত্রার মধ্য দিয়ে অর্থাৎ পুণ্য স্নান যাকে বলা হয় সেই পুণ্য স্নানের মধ্য দিয়ে তারা যজ্ঞ লাভ করবে এবং পুণ্যতা পাবে। এই রথ উৎসবের পরিসমাপ্তি ঘটবে এবং সেই উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি আমরা দেখেছি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে ঢাকা পুলিশ সুপার জানিয়েছেন। মূলত এই রথ উৎসবের জন্য যে আনুষ্ঠানিকতার কথা রয়েছে তা পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে বলে আমরা এই পুজো কমিটি বা মন্দির কমিটির পক্ষ থেকে জানতে পেরেছি। মূলত ধামরাই বাজারে প্রায় 400 বছর পুরাতন এই রথ উৎসবটি উদযাপিত হয়ে আসছে। মূলত এই রথ উৎসবটি একসময় বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের বা বিশ্বের সর্ববৃহৎ রথ ছিল এবং সেটি কিন্তু 71 সালে পুড়িয়ে দেওয়ার পর কিন্তু এটি দ্বিতীয় বৃহত্তর রথ হিসেবে পরিণত হয়েছে এবং যার ফলে কিন্তু এর উচ্চতা এবং দৈর্ঘ্য হিসেবে কিন্তু এই রথটি মূলত বাংলাদেশের প্রথম বৃহত্তর রথ হিসেবে পরিগণিত হয়েছে এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় রথ উৎসব হিসেবে পরিগণিত হয়েছে। মূলত বিকেল থেকে শুরু হচ্ছে রথ যাত্রা। এই উপলক্ষে এই ছিল আমার কাছে ধামরাই থেকে রথ উৎসবের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ধামরাই বাজারে। দেশের বাইরের খবর।
ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। ট্রাম্পের দাবি সমঝোতা করতে মরিয়া তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, স্মৃতিস্তম্ভে সর্বস্তরে শ্রদ্ধা, হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা, আইনি পথে শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত, এনসিপি নেতাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। ব্রিটিশ দম্ভ চূর্ণ করে আকাশী নীল সাদার উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, জোড়া অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে লিওনেল মেসি। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আরিশা, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।